ফেরির কর্মচারীর দুঃসাহসিক কাজ। জীবন বাঁচালো এক শিশু, মৃত্যুর মুখ থেকে শিশুর রক্ষা। গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করে ফেরির কর্মচারী জীবন পালের কোনো হেলদোল নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নির্বিকারভাবে বললেন, একটি শিশু তলিয়ে যাচ্ছিল, তাকে জল থেকে উদ্ধার করেছি। এ কোনো মহৎ কাজ নয়। কাজটি যে কতটা মহান তিনি হয়তো উপলব্ধি করতে পারেননি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার এই সাহসিকতার জন্য তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন। কি করবে 1 লাখ টাকা নিয়ে? আমার গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে বিলিয়ে দেবো। তুমি কি গো? সামান্য একজন মানুষ। সাধু বাবা? মানে সারাক্ষণ তো ধ্যান করছো, কি ভাবো এত? কিছুই না, সংসার আমার ভালো লাগে না, শান্তি পাই না কিছুতে। শুধু গঙ্গা পারাপার করবার সময় বেলুর মঠে যখন আরতি হচ্ছে দেখি অপার শান্তি পাই মনে। একটুও বদলালে না তুমি। তবে সাধু বাবারও পা পিছলে যায়। এ কথা কেন বলছো? সুন্দরী মাকে দেখে নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়লে? তুমি আমাকে এত ছোট মনে ভাবতে পারলে? আরে না না, আমি তো মজা করছিলাম। তোমার ধারণাটা ঠিক করে দিই। সেদিন যে ভদ্রমহিলার কোলে বাচ্চাটি ছিল তিনি বাচ্চাটির মাসি, মা নয়। ও বাবা, এত খোঁজ খবরও নেওয়া হয়ে গেছে? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, কথা হবে না? যাক, তবুও ভদ্রমহিলার কল্যাণে তোমার মুখে কথা ফুটলো তাহলে। আমার সব রঙ্গরসিকতা ভালো লাগছে না রেবা, তুমি চাও? ভালো আমারও লাগছে না জীবন। ইচ্ছে করলে আমি অনেক আরামে অফিসে যেতে পারি, কিন্তু রোজ গঙ্গা পেরিয়ে কেন আসি তুমি বুঝতে পারো না? সেটা তোমার মর্জি, এর মধ্যে আমি কোথা থেকে আসছি? বুঝেও না বোঝার ভান করো না জীবন। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার ওই কি যেন নাম তোমার গ্রামের? কুকড়াহাট। হ্যাঁ, ওই কুকড়াহাটের কথা যদি তুমি মন থেকে না মুছেছো তাহলে এভাবেই গুমড়ে গুমড়ে মরবে। নিজেকে এরকম ভাবে শেষ করে দিও না। কুকড়াহাটের কথা মন থেকে মুছবো কি করে? আমার ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠা তো ওই গ্রামকে ঘিরেই। চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশি বিদেশি কি রে জীবন, খেলবি না আমাদের সঙ্গে? তুই কি রে জীবন, সবসময় তো কি ভাবিস? মা কালী কিন্তু তোকে পাপ দেবে, তুই আমাদের সঙ্গে না খেলে আমাদের দুঃখ দিচ্ছিস। আমার তো হই হুল্লোড় ভালো লাগে না রে, তোরা খেল না, আমি তো আছি তোদের সঙ্গে। তুই সবসময় এরকম আলাদা থাকলে আমাদের ভালো লাগে বল? তোদের ছেড়ে আমি কোথাও যাব না, তোরা মজা করে খেল না। মজাটা কি করে হবে? তুই তো আর আমাদের সঙ্গে আনন্দ করছিস না। তোরা আনন্দ করছিস তাতেই আমার আনন্দ। শোন, স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন জানিস? বলেছিলেন বাড়িতে বসে গীতা পাঠ করার থেকে মাঠে এসে ফুটবল খেলা বেশি ভালো। শুনছেন জীবনবাবু? আপনার সঙ্গে ভালো করে আলাপ করতে এলাম। আসুন, আমাদের অফিসে চলুন। না না, এখানেই তো ভালো। আপনাকে তো আমার নামটাই বলা হয়নি। আমি শোভা। ও, কেমন আছে বাচ্চাটি? একেবারে খোশ মেজাজে। ও তো আর জানে না
কিরকম মৃত্যুমুখ থেকে ফিরে এলো। ওর নাম বুবান। ও সেদিন জলে পড়ে গেল কিভাবে? আরে ভয়ঙ্কর দুষ্টু হয়েছে। ওকে সেদিন কোলে তুলে নিয়ে গঙ্গা দেখিয়ে ভোলাচ্ছিলাম, হঠাৎ যেভাবে ঝাঁপ দিয়ে দেবে। বিরাট ফাঁড়া কাটলো। আপনি না থাকলে যে কি হতো। আমি কেউ নই, ঈশ্বর ওকে বাঁচিয়েছেন। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি আপনাকে কিছু ক্ষমা করবেন, এই বোটে চাকরি করেই একটা পেট চলে যায়, আমার অতিরিক্ত কিছু দরকার পড়ে না। আমার বোনের বিয়েতে আমি আসতে পারিনি। আপনার ঈশ্বর হয়তো এই দিনটা দেখার জন্যই আমাকে এখানে নিয়ে এলেন। এমন মানুষ আজও পাওয়া যায়, আপনাকে কোনোদিন বলতে পারবো না। এরকম বলবেন না, ওরকম বিপদে যে কোনো মানুষই ঝাঁপিয়ে পড়বেন। না জীবনবাবু, আমি দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী। উন্নত দেশ, মানুষেরও উন্নত হওয়া উচিত, কিন্তু আমি তো কখনো এরকম দেখতে পাই না। আমি লন্ডন ফিরে গিয়ে জনে জনে মানুষকে আপনার কথা বলবো। আমাদের এই মানব সমাজে আপনার মতো ভালো মানুষের বড্ড প্রয়োজন জীবনবাবু। যাকে এই আমার কার্ড, কখনো কোনো রকম প্রয়োজন পড়লে আমাকে জানাতে দ্বিধা করবেন না। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। ঈশ্বর, তোমার পথ থেকে কোনোদিন কখনো যেন বিচ্যুত না হই। ছেলেবেলা থেকে তো তোমাকেই স্মরণ করে এসেছি চিরকাল। এটা কি হলো? একই কথা আমরাও জানতে চাইছি, এটা কি হলো? আমরা হাঁ করে খাল পাড়ে দাঁড়িয়ে আছি আর তুই এখানে বসে আছিস। তোরা চলে যা, আমার ভালো লাগছে না। আরে ভালো লাগছে না বললেই হবে, মেলার মাঠে সবাই অপেক্ষা করছে। তোরা তো আছিস, আমাকে নিয়ে টালটানি করছিস কেন? বাবা, অদ্ভুত কথা বলছিস তো। আমাদের ক্লাস থেকে সবাই চলে গেছে আর তুই যাবি না? না, মেলার ওই হই হুল্লোড় আমার ভালো লাগে না। নিরিবিলি ঠাকুরের কথা ভাবতেই আমার বেশি আনন্দ। সর্বনাশ, তুই তো দেখছি সত্যি সত্যি সন্ন্যাসী টন্যাসী হয়ে যাবি। জীবনানন্দ মহারাজ। তা যদি হতে পারতাম কি ভালোই যে হতো। গুরুর পায়ের নিচে বসে থাকতাম আর ঈশ্বরের সাধনায় মেতে থাকতাম। বন্ধুগুলোর কথা মাঝে মাঝে খুব মনে পড়ে। ওরা আমাকে নিয়ে হয়তো খুব হাসি ঠাট্টা করতো, কিন্তু ওদের মনগুলো বড় ভালো ছিল। বাবা মাকেও কতদিন দেখিনি। বোটে তো অনেক লোক ছিল, তোর বাবু প্রাণ হাতে নিয়ে ওসব করবার কি দরকার ছিল? ও তো ছেলেবেলা থেকেই ওরকম, জানো তো শঙ্করী। মানুষের জন্যে ওর মন কাঁদে। আর আমি যে দিনরাত ওর জন্য কাঁদি, সে কথা কোনোদিনও মনে আসে ওর? সবাই এক ধাঁচে গড়া হয় না বৌমা। চারিদিকে লোকে কত ধন্যি ধন্যি করছে সেটা দেখো। হ্যাঁ গো, ছেলেটাকে একবার আসতে বলো না দেশে। কত বছর হয়ে গেল ওর মুখটা দেখি না। চিন্তা করো না মাসি, আমি কলকাতায় যাচ্ছি, পাকড়াও করে নিয়ে আসবো জীবনকে। ইনি কে? এনাকে তো ঠিক চিনলাম না। কলকাতা থেকে এসেছেন অনেক খোঁজ খবর নিয়ে। জীবন কোথা থেকে বড় হয়েছে, ছোটবেলায় ও কেমন, সব জানতে চান উনি। নমস্কার, আমার নাম দময়ন্তী মজুমদার। আমি সাংবাদিকতা করি। জীবনবাবুর সম্বন্ধে কিছু জানতে এসেছি। তার জন্য এত দূর ঠেঙে আসতে হলো? জীবনের কাছ থেকে জেনে নিলেই তো হতো। তাহলে তো সমস্যাই ছিল না। কিন্তু উনি কিছু বলতে চাইলেন না। উনি বললেন আমি এমন কোনো মহৎ কাজ করিনি যার জন্য আমাকে সাক্ষাৎকার দিতে হবে। অত কথার কি আছে বাপু? যা জিজ্ঞেস করছে বলে দে না হরিচরণ। বলুন, কি জানতে চান? উনি কি ছেলেবেলা থেকে এরকম? তা বলতে পারেন। কেমন জানি সন্ন্যাসী সন্ন্যাসী গোছের। আমরা বাড়ির সকলেই ওর জন্য চিন্তিত থাকতাম।
তোমরা যা বলছো সব ঠিক বলছো? জীবন নিজের মুখে বলেছে। আমাদের সাথে তো ঠিকঠাক করে কথাই বলে না, সব সময় কি যেন একটা চিন্তা করে। এ তো খুব অলক্ষণে কথা গো, তুমি একটা কিছু করো। আরে কি করবো বলো তো? ছেলে সন্ন্যাসী হবে বলে কি তাকে ঘরে বেঁধে রাখবো? আমি একটা কথা বলবো বাবা? হ্যাঁ বল না বল, ছেলেটাকে আটকাতে একটা তো উপায় বার করতেই হবে। ভাইয়ের একটা বিয়ে দিয়ে দাও। হ্যাঁ বলিস কি? 16 বছর তো হয়নি জীবনের। বয়স দেখলে হবে না বাবা, এরপর যদি ভাই ঘরদোর ছেড়ে বেবাকি হয়ে যায় তখন কি হবে? কিন্তু ওইটুকু ছেলেকে কে জামাই করবে আজকালকার দিনে? তাছাড়া লেখাপড়াতেও ফার্স্ট সেকেন্ড না হলেও যথেষ্ট ভালো, মাস্টারমশাইরা ওর সুখ্যাতি করে। বিয়ে থা দিয়ে দিলে। লেখাপড়ার সাথে বিয়ের কি সম্পর্ক বাবা? আর বিয়ে করলে তো লেখাপড়া বন্ধ করে দেবে না? কি যে করব আমার মাথায় কিচ্ছু আসছে না। এ কি সর্বনাশ হলো বলতো? তোর বিয়ে হলো না, ভাইয়ের বিয়ে দিয়ে কি করে? তোরা সব আজকালকার ছেলে পুলে, আমার কথা তো শুনবে নে। আগে রতনের একটা বিয়ে দিয়ে দে। তুমি কি বলছো ঠাম্মা? তোরা লেখাপড়া শিখে সব লায়েক হয়েছিস, তোদের তো কিছু বলার উপায় নেই। তুমি কি বলতে চাও সেটা তো আগে বলো। আমার বাবা 8 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দেয়। আমি কি খারাপ আছি? ছেলে মেয়ে মানুষ হয়নি? তোমাদের সময় আলাদা ছিল মা, এখন সরকারি নিয়ম মেনে এসব করা যায় না। তোর ছেলে সন্ন্যাস হয়ে গেলে তোর সরকার দেখবে তো? আরে মাকে কথাটা বলতে দাও না, বলুন মা। পাশের মলুগ্রামের অতসীর সঙ্গে ওর বিয়ে দিয়ে দে। ঠাম্মা কিন্তু কথাটা মন্দ বলেনি, আর অতসীর বাবা মা তো জীবনকে খুব পছন্দই করে। আর জীবনকে জামাই হিসাবে পেলে অতসীও খুব সুখী হবে, এটা কথায় কথায় অতসীর মা আমাকেও একদিন বলেছিলেন। আমি বরং অতসীর বাবা মার সঙ্গে একটু পরামর্শ করি। ওরা খুবই সজ্জন, কিন্তু আমাদের অবস্থা তো ওদের মতো অত ভালো নয়। আপনারা গেলেন তাহলে অতসীর মা বাবার সঙ্গে কথা বলতে? না গিয়ে উপায় আছে? তখন তো শিরে সংক্রান্তি। আর রতনবাবুর বিয়ের কি হলো? ওর তো পছন্দ করাই ছিল, মুখ ফুটে আমাদের বলতে পারেনি। ও তো হাতে চাঁদ পেল। অতসীর বাড়িতে গিয়ে কথাটা কিভাবে পারলেন? কোনো ভনিতা না করে সমস্তটাই খুলে বললাম। আচ্ছা। হ্যাঁ, আপনাদের সবটা জানালাম, এখন আপনারা বলুন। জীবনকে আমাদেরও খুব ভালো লাগে, কিন্তু অতসীর মাত্র 12 বছর বয়স, এখনই ওকে বিয়ের পিড়িতে কি করে বসাই বলুন তো? কি গো, তুমি কি বলো? বিয়ের জন্য বয়সটা সত্যিই কম দাদা, কিন্তু আপনার সমস্যার কথাও বুঝতে পারছি। মাঝামাঝি একটা উপায় বার করতে হবে। বোনকে যদি জীবন পড়াতে শুরু করে, শুনেছি জীবন তো লেখাপড়াতে ভালো। কথাটা মন্দ বলিসনি তো। এখনই বিয়ের কথা না ভেবে ওদের যদি একটু আলাপ পরিচয়ের সুযোগ দেওয়া যায়। আপনার ছেলেকে আমাদের খুবই পছন্দ, কিন্তু ওরা একে অপরকে একটু জানুক, চিনুক। বোনের লেখাপড়াটাও ভালো হবে, এবারে তো অঙ্কতে টাইটায় পাস করেছে। তোকে এত কথা বলতে কে বলেছে? ও মা, পরামর্শ তো আমিই দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন মুখ বন্ধ করে থাক। বিমল, তুই বরং একটু কাকাবাবুদের জন্য মিষ্টি নিয়ে আয়। না না, মিষ্টি খাবো না, চা তো খেলাম। তা বললে কি হয়? কুটুম হতে চলেছেন, একটু মিষ্টি মুখ না করলে হয়? যা বিমল, নিয়ে আয়। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বলছিলাম তাহলে জীবন অতসীকে পড়ানো শুরু করে দিক। সে আপনি যা ভালো বোঝেন। বছর 2 বাদেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় পাশ করলে আর অপেক্ষা করা ঠিক হবে না। কিন্তু আমি ভাবছি তখনও তো ওদের বিয়ের বয়স হবে না, তখন বিয়ে দেওয়া তো আইনত অপরাধ। জীবন যদি ঘরদোর ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়, তাহলে মায়ের কোল যে খালি হয়ে যাবে, সেটা বুঝি অপরাধ নয়? আমি বলি কি, পরের কথা পরে, আগে ওদের একটু জানা চেনা হোক। একদম ঠিক কথা। আপনারা তো চাইছেন ছেলের মন বদল হোক, তা আমরা আগে সেই ধাপটা পেরোই, তারপর তো সময় আছেই। আমি বরং ততক্ষণ অতসীকে ডাকি, ওকে বলে দিই। অতসী, অতসী! যাই। ডাকছো বাবা? এনারা তোমার পরম আত্মীয়, এনাদের প্রণাম করো। বাহ, বড় লক্ষ্মীমন্ত মেয়ে, খুব মানাবে দুজনকে। কি মানাবে বাবা? আরে না না, ওই তোর একটা অঙ্কের মাস্টারের দরকার ছিল না, ওদের ছেলে জীবন তোকে পড়াবে।
জীবনদা আমাকে পড়াবে? এ বাবা, আমি তো মাস্টার মশাই হিসেবে জীবনদাকে ভাবতেই পারবো না। এমনি বন্ধু ঠিক আছে, কিন্তু ও যখন পড়াবে তখন কিন্তু ও তোমার মাস্টার মশাই, কথাটা মনে রাখবে। বাহ, সমস্যার তো খুব সহজেই সমাধান হয়ে গেল তাহলে। ওরকম মনে হয়। আমার ছেলে তো সত্যি সত্যি মাস্টার হয়ে উঠল, কিন্তু অতসী বাচ্চা মেয়ে, সে কি মানে? সে তো ওকে খেলার সাথী হিসেবেই ভাবে। অতসী, তোকে আমি যে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম করিসনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। এসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই। এরকম অবাধ্যতা করলে আমি কিন্তু আর পড়াবো না। আমিও তো সেটাই চাই। খুব ভালো, তাহলে কালকে থেকে আর আসছি না। ও মা, আমি কি তাই বললাম নাকি? পড়তে যদি নাই চাস তাহলে তো আমার আসবার কোনো দরকার নেই। দরকার আছে। মানে? মানে আমি তোমার সাথে গল্প করব। আমার না তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগে। বেশি পাকামি করিস না। আমি আজই বলবো কাকা কাকিমাকে যে তোর পড়া একটুও মন নেই, তাই আমি আর পড়াবো না। বাবা মাকে তুমি বলো, আমিও বলবো। কি বলবি তুই? বলবো জীবনদাকে আমার খুব ভালো লাগে, ওর সাথে আমার বিয়ে দিয়ে দিতে। তুমি আমায় আরো মারতে পারো, কিন্তু তুমিই তো বলো স্বামী বিবেকানন্দের কথা, তাই যা সত্যি আমি তাই বলেছি। খুব ম্যাচিওরড মেয়ে তো। সেদিন মানিকা যদু এসে সমস্ত ঘটনার কথা আমাদের জানায়। তবে আমরা কিন্তু আনন্দই পেয়েছিলাম। অন্তত মনে মনে যা চাইছিলাম সেটা তো ঘটতে চলেছে। তারপর তারপর কি হলো? কি হলো? চুপ করে গেলেন কেন? বলুন। আপনি তো জানতে চেয়েছেন জীবন কিভাবে বড় হয়ে উঠেছিল, মানুষের পাশে দাঁড়ানো ওর মনোভাব কিভাবে এলো, তার উত্তর তো পেয়ে গেলেন। কিন্তু আমার তো অনেক কিছু জানবার ছিল। আমি যে জীবনবাবুকে নিয়ে লিখবো সেটা তো সম্পূর্ণ হবে না। আপনি এতদূর থেকে এসেছেন, যতটুকু বলার বলেছি, এর বেশি আর জানতে চাইবেন না। কিন্তু কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। জীবন যখন গ্রাম ছেড়ে শহরে চলে যায় তখন ওর মা বাবার কাছে কথা আদায় করে নেয়। কেন ও গ্রাম থেকে ছেড়ে শহরে গিয়ে চাকরি নিল সে কথা কেউ যেন না জানে। এ তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুতই তো। যেদিন ও চলে যায় সেদিন থেকে ঘরে তালা দেওয়া রয়েছে। আমি আপনাকে ওর কাছে নিয়ে যাব, যদিও নিজে থেকে কিছু বলতে চায় তাহলে সব জানতে পারবেন। কি ব্যাপার, আজ অফিস যাওনি? না। ফেরি পেরোলে যে? তোমার সাথে একটু কথা ছিল। আমার সঙ্গে আবার কি কথা? দেখো, আমি চাই না তুমি এভাবে জীবন কাটাও। কেন এরকম ভাবছো তুমি? আমি তো তোফা আছি। আমার চোখে ফাঁকি দিতে পারবে না তুমি। আমি ফাঁকি দেওয়ার কোনো চেষ্টাই করিনি, যেমন আছি তাই বললাম। সংসারে থেকেও এরকম ভাবে সন্ন্যাসীর মতো কেন থাকতে চাও তুমি? ছেলেবেলা থেকে আমি সেটাই চেয়ে এসেছি। কিন্তু এভাবে তো চলতে পারে না। আমি বুঝতে পারছি না আমি কিভাবে চলবো, সেটা তুমি ঠিক করে দেবে নাকি? যদি বলি হ্যাঁ? মানে? তুমি কিছু বুঝতে পারো না? তুমি যেটা বোঝাতে চাও সেটা কেন আমি তা বুঝতে পারি না। কি বোঝাতে চাই আমি? এই যে অফিসে না গিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছো। তাহলে হাত বাড়াচ্ছ না কেন? হাত বাড়াতে পারি না তাই? কেন? কিসের বাধা তোমার? তুমি সন্ন্যাসী বলে? আমি বিবাহিত বলে। উত্তর পেয়ে গেছো? আমার আশা না করে নিজের জীবনটাকে গুছিয়ে নাও। সে কোথায় থাকে? আমাদের পাশের গ্রাম। তাহলে তুমি এখানে পড়ে থাকো কেন? আমি দূরে থাকতে চাই বলে। হিয়ালি না করে আমাকে সোজা উত্তর দাও। আমাকে জানতেই হবে। বিয়ে হয়ে যা ছেলেবেলার সাথে অতসীর সঙ্গে নিতান্ত অল্প বয়সী। অতসী অত্যন্ত সচ্ছল পরিবারের মেয়ে, আমি অতটা নই। দুই পরিবারের মধ্যে সেখান থেকেই লাগলো দ্বন্দ্ব।
বেরোচ্ছ? হ্যাঁ, একটা কাজের খোঁজ পেয়েছি কলকাতায়। রোজগার না করলে আর চলছে না। আমার মা বাবা তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। কলকাতা থেকে ফিরে আসি, তারপর কাল পরশু যাব না হয়। ওরা এখানেই এসেছেন। সে কি, দাঁড় করিয়ে রেখেছ? চলো চলো। আপনারা এখানে কেন? থাক 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 বাবা, অত উতলা হওয়ার কিছু নেই। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে যেটা আমি তোমার বাবা মার সামনে বলতে চাই না। বলুন। অতসীর কি হবে? বুঝলাম না ঠিক। আমার মেয়েটা কি এইভাবেই জীবন কাটাবে? এসব কি বলছো মা? আমি তো এখানে খারাপ কিছু নেই। আমাদের চোখকে ফাঁকি দিবি? রানীর মতো থাকতিস তুই, আর এখানে এসে। বিয়েটা তোমরাই তো দিয়েছ। আর তাছাড়া আমি তো এখানে কিছু খারাপ নেই। তোমাদের এত মাথা ব্যথা কেন? ঠিক আছে ঠিক আছে, এসব কথা থাক। তোমায় একটা কথা বলি বাবা, তুমি আমাদের চাল কলের সমস্ত দায়িত্ব নাও। এ আপনি কি বলছেন? কেন, ভুল কি বললাম? আপনাদের দয়ায় আমি বেঁচে থাকব? দয়ার কথা আসছে কোত্থেকে? আসছে, কারণ আমরা অতটা সচ্ছল নই বলে আপনি আমার কাজের ব্যবস্থা করে দিতে চাইছেন। আচ্ছা, বাবা যদি এটা করে দিতেই চায় তাহলে তোমার আপত্তি কি আছে? তুমি তো মেহনত করেই টাকা রোজগার করবে। সে মেহনত আমি অন্য জায়গাতেও করতে পারি। হঠাৎ তোমার বাবা চাল কলে কেন? বছর 2 তো দেখলাম বাবা, কত মেহনতই তো করলে। মাঝখান থেকে আমার মেয়েটার হাড়ির হাল হয়ে গেল। আচ্ছা, আপনারা কেন এরকম ভাবে বলছেন আমি বুঝতে পারছি না। আপনার মেয়ে কি খাওয়া পড়া জুটছে না? সে তো একটা পথের ভিখিরিরও দুবেলা খাওয়া জুটে যায়, কিন্তু সেটা কি কোনো মা বাবা সইতে পারে? মা, এসব কি বলছো তুমি? আমি এখানে আর কিছু না পাই, প্রাণ ভরা ভালোবাসা তো পাই। এর থেকে বড় আর কি হতে পারে? অতসী, তুমি তোমার জামা কাপড় গোছাও। এসব কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আমি তো তোমাকে কম ভালোবাসি না, হয়তো তোমার বাবা মার মতো নয়, তবুও বাসি। তুমি ভিখিরির মতো থাকবে সেটা তো আমি চাইতে পারি না। তুমি কেন রাগ করছো এত? এটা তো একটা কথার কথা। এর পরেও বলবে কথার কথা? শাক দিয়ে মাছ ঢাকতে যেও না। আচ্ছা, বাবার দেওয়া চাকরিটা নিতেও তোমার আপত্তি কোথায়? তুমি তো কাজের খোঁজে এখন কলকাতাতেই যাচ্ছ। তুমি বুঝবে না অতসী, তুমি বাপের বাড়ি যাও। যদি কোনোদিন আমি মাথা তুলে দাঁড়াতে পারি সেদিনকে আমি তোমাকে সসম্মানে নিয়ে আসবো। আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। কথায় কথা বাড়ে, তুমি মাথাটা একটু ঠান্ডা করো বাবা। আর তাছাড়া সন্তানের জন্য বাবা মায়ের মন তো উতলা হবেই। আমি তো অস্বীকার করছি না, উতলা আপনারা যাতে না হন সেই ব্যবস্থাই তো করছি। আপনারা নিশ্চিন্তে আপনাদের চোখের সামনে মেয়েকে রাখুন। না, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। তুমি যদি না যাও, এই যে আমি কলকাতা যাচ্ছি, আর ফিরবো না। অন্যায়, চরম অন্যায় করেছো তুমি। কিসের অন্যায়? মেয়েটার কথা একবারও ভাবলে না তুমি? খোঁজ নিয়েছো কখনো মেয়েটার? না। কখনো চেষ্টা করেছো নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েটাকে অসম্মানের হাত থেকে বাঁচাতে? আমি বুঝে গেছি সংসার আমার জন্য নয়, জোর করে আমার হাতে পায়ে বেরি পড়ানো হয়েছিল। সেই বেরি খুলে আজ আমি মুক্ত, স্বাধীন। তুমি স্বার্থপর, স্বার্থপর তুমি। নিজের মানসিক সুখ খুঁজে নেওয়াটা স্বার্থপরতা? তাহলে শ্রী চৈতন্য স্বার্থপর? তোমার নিজের গুরুর কথাই ভাবো। স্বামী বিবেকানন্দ স্বার্থপর হতে চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে নির্বিকল্প সমাধি চেয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে ঘাট ধরে সমাজ উদ্ধার করতে বলেছিলেন। আমি তো তাই চেষ্টা করি। একটা শিশুকে জল থেকে বাঁচিয়ে তোমার খুব অহংকার হয়ে গেছে না? রেবা, আর একজন যে তলিয়ে গেছে, তার খোঁজ নিয়েছো কখনো? শোনো জীবন, আমি তোমাকে সেই দিনই শ্রদ্ধা করব যেদিন তুমি তোমার স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে পারবে। সেই দিন নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবি করো।
তুমি? শুনলাম কাল তুমি বাড়িতে এসেছো। তোমার তো জয় জয়কার চারিদিকে। ওসব কথা ছাড়ো, কেমন আছো? আমি এসেছি তোমাকে আমার কৃতজ্ঞতা জানাতে। এসব কি বলছো তোষি? আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। তুমি যে কি করেছো সেটা তুমি নিজেও জানো না। দিদি, আমার ঠিক চলে যাওয়ার আগে শুনলাম আপনি গ্রামে এসেছেন, তাই দেখা করার লোভ সামলাতে পারলাম না। নিয়ে আয়। তুমি সেদিন যাকে বাঁচিয়েছো সে তোমারই সন্তান। হে মনিহারামা নাহি সাজে, এদে পড়তে গেলে লাগে, এদে ছিঁড়তে গেলে বাজে। হে মনিহারামা নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে। ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে। হে মনিহারামা নাহি সাজে, এদে পড়তে গেলে লাগে, এদে ছিঁড়তে গেলে বাজে। হে মনিহারামা নাহি সাজে।